সো আমরা লিবারালিজম আর নিও লিবারালিজম এই দুটোর উপর ফোকাস করবো আজকে। প্রথমত লিবারালিজম এবং নিও লিবারালিজমের মধ্যে যদি আমরা একটুখানি ডেপথলি বিষয়টাকে জানার চেষ্টা করি তাহলে দেখবো অ্যাকচুয়ালি তিন ধরনের লিবারালিজম হয়। অর্থাৎ লিবারালিজমে যদি আমরা স্টার্টিং দেখি তাহলে ক্লাসিক্যাল লিবারালিজম দিয়ে স্টার্ট হয়। ক্লাসিক্যাল লিবারালিজমের পরে আমরা দেখবো মডার্ন লিবারালিজম তৈরি হচ্ছে, আর মডার্ন লিবারালিজমের থেকে আরেকটা ডিভিশন তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড নিউ লিবারালিজম। তাহলে কি ডিফারেন্স রয়েছে তিন ধরনের লিবারালিজমে, এবং লিবারালিজম বলতে বেসিক্যালি কাকে বোঝায় সেটা আমরা জানবো। আর তারপরে এই তিন ধরনের লিবারালিজমের মধ্যে স্পেশালি দু ধরনের লিবারালিজম যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তাই আমরা এই দু ধরনের লিবারালিজমের আরো ডিটেলস জানবো। লিবার শব্দের অর্থ কি? লিবার শব্দটা এসেছে যেখান থেকে নতুন যে ওয়ার্ডটা তৈরি হচ্ছে লিবার শব্দ থেকে, সেটা হচ্ছে লিবার্টি। লিবার্টি মানে কি? স্বাধীনতা। তাহলে বুঝতে পারছি যে লিবারালিজমের কনসেপ্টের মধ্যে কোনো না কোনো ভাবে স্বাধীনতা অর্থাৎ লিবার্টির কনসেপ্টটা জড়িয়ে আছে। তাহলে এমন একটা রাজনৈতিক মতাদর্শ, এমন একটা রাজনৈতিক মতবাদ যেখানে স্বাধীনতা প্রধান উপপাদ্য বিষয়। এখন এই স্বাধীনতা বিভিন্ন রকমের হতে পারে, এবং এই স্বাধীনতার বিভিন্ন ধরনের উপর বেস করে আমরা দেখব এই লিবারালিজমের কনসেপ্টে দু রকমের ধারণা লুকিয়ে আছে। একদিকে যেমন এই লিবারালিজম এবং নিও লিবারালিজম তার একটা রাজনৈতিক দিক আছে, অর্থাৎ পলিটিক্যাল একটা দিক আছে, ঠিক তেমনি এইগুলোর কিন্তু একটা ইকোনমিক্যাল দিকও আছে। কারণ লিবারালিজম কনসেপ্টের সূচনাটাই হয়েছিল অর্থনীতির হাত ধরে। অর্থাৎ এখানেও কিন্তু এই ডিভিশন আমরা পাবো, একটা হচ্ছে পলিটিক্যাল দিক, একটা হচ্ছে ইকোনমিক্যাল দিক। তো স্টার্টিং এ পলিটিক্যাল থিওরি হিসাবে লিবারালিজমের কনসেপ্টটাই বোঝানো হচ্ছে, আমরা সেটার দিক থেকেই দেখব। The political theory seeks to explore how society should be organized, how power should be exercised, and what ethical principles should guide collective life. তাহলে কি করে একটা সমাজ ব্যবস্থা পরিচালিত হয়, কি করে একটা ক্ষমতা সেটা কার্যকরী হয়, এবং কিভাবে এথিক্যাল অ্যান্ড মোরাল প্রিন্সিপালস গুলো একটা যৌথ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করে। এটাই লিবারালিজমের কনসেপ্টের বক্তব্য, বা যে কোনো পলিটিক্যাল থিওরির এটাই বক্তব্য হয়। It examine ideas such as justice, liberty, equality, as well as rights, authority, legitimacy, সব কিছু নিয়ে ডিসকাশন করা হয়। স্পেশালি এখানে ফোকাস থাকে লিবার্টির ওপর। লিবার্টির সঙ্গে সঙ্গে তো বাই ডিফল্ট কানেক্টেড হবে, লিবার্টি আছে জাস্টিস নেই হবে না, লিবার্টির সঙ্গে জাস্টিসও থাকতে হয়। লিবার্টি আছে ইকুয়ালিটি নেই সম্ভব নয়, তাহলে লিবার্টির সঙ্গে ইকুয়ালিটিও দিতে হয়। লিবার্টি আছে কিন্তু রাইটস নেই হবে না, তাহলে লিবার্টি থাকা মানে রাইটসও থাকবে। তো এই সমস্ত কিছুর একটা মিক্সড আপ হচ্ছে এই liberalism theory. Among the many approaches to political theory, liberalism and neoliberalism occupy a central and historically enduring position. তো যত পলিটিক্যাল থিওরি গুলো রয়েছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে, সেই পলিটিক্যাল থিওরির মধ্যে লিবারালিজম এবং নিওলিবারালিজম একটা স্পেশাল স্ট্যাটাস আছে। কেন আছে? অবশ্যই আমরা কোনো কিছুর কে বেশি গুরুত্ব তখনই দিই যখন সেটা আমাদের কাছে অনেক বেশি সহজে বোধগম্য হয়। মানে এটা একটা খুব সহজ একটা ধারণা, এবং ধারণা তখনই সহজ হয় যখন তা শুধুমাত্র আমাদের কল্পনা করতে হয় না, আমরা বাস্তবের পৃথিবীতে সেটাকে ব্যবহার করতে পারি। আমরা দেখব যে লিবারালিজম এবং নিওলিবারালিজম দুটো ধারণাই আমরা প্রাত্যহিক আমাদের জীবনে ব্যবহার করি। আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন কাজকর্ম, তাতে এই ধারণাগুলো, এই তত্ত্বগুলো ব্যবহৃত হয়। তো স্বাভাবিকভাবেই যে তত্ত্বকে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমাদের কাছে অনেক বেশি সহজলভ্য হয়, আর তার জন্যই এই ধরনের তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানে একটি বিশেষ জায়গা লাভ করেছে, বিশেষ স্থান লাভ করেছে। These approaches have shaped modern political institutions. আধুনিক দিনের যে ইনস্টিটিউশনগুলো দেখছি, প্রতিষ্ঠানগুলো দেখছি, রাষ্ট্র প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোতে বা সেই কনস্টিটিউশনাল সিস্টেম, আমাদের যে সাংবিধানিক ব্যবস্থাপনা রয়েছে, তাতে পাবলিক পলিসি, সরকার যে বিভিন্ন নীতি তৈরি করে,
পাবলিক পলিসি ফ্রেমওয়ার্কস সেখানে, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ গ্লোবাল যে ইকোনমিক রিলেশনস রয়েছে, গ্লোবাল যে ইকোনমিক ফ্লো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের এই লিবারালিজম এবং নিও লিবারালিজম দুটো তত্ত্বই সমানভাবে প্রয়োগযোগ্যতা রয়েছে, দুটো তত্ত্বই সমানভাবে প্রয়োগ হয়। আর এই সব কিছু দেখেই তখন আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানে তাকে একটা বিশেষ জায়গা দেওয়া হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার অনন্যা? হ্যাঁ স্যার। Now liberalism emerged as one of the most influential ideologies of modern West. তাহলে আমরা দেখবো এটা সূচনা তাহলে কোথা থেকে হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে হচ্ছে। আমরা লকের কনসেপ্টে আমরা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়েছি, হবস লক রুসো, সেই লকের তত্ত্বে টু ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট বইয়ে প্রথম এই লিবারাল কনসেপ্টের ব্যবহার দেখতে পাই। নিশ্চয় মনে থাকবে যে লক বলেছিলেন যে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু সেই সোশ্যাল কন্ট্রাক্টে যদি সরকার জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যাহত হয়, তাহলে জনগণ কিন্তু সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে, সেই সরকারকে পরিবর্তন করতে পারবে। এই যে ক্ষমতা দেওয়া শুধুমাত্র সরকারকে প্রতিষ্ঠিত করা নয়, সেই সরকার যদি তার কাজ করতে ব্যর্থ হয় তার বিরুদ্ধে প্রশ্ন করারও সে সুযোগ দিচ্ছে লক। এভাবেই কিন্তু আধুনিক যে ধারণা লিবারালিজমের তার কিন্তু মোটামুটি সূচনা হয়ে গেছে। পরবর্তীকালে আমরা দেখবো আরো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, বিশেষ করে জন স্টুয়ার্ট মিল বা গ্রিন কিংবা আমরা বেনথামের কথা বলতে পারি, হায়েকের কথা বলতে পারি, এরা সবাই কিন্তু উদারনীতিবাদ নিয়ে আলোচনা করে গেছে, লিবারালিজম নিয়ে আলোচনা করে গেছে। তো যেহেতু এটা সূচনা হচ্ছে ওয়েস্টে, তো সেটাই বলা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে এই লিবারালিজম কনসেপ্ট কিন্তু পাশ্চাত্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করেছে। It originated in the Enlightenment period and became the philosophical foundation for the development of constitutionalism, rule of law, representative democracy. প্রত্যেকটা মিনিং আছে। প্রথমত আমরা জানি যে জ্ঞানদীপ্তির যে যুগ, এনলাইনমেন্টের যে যুগ, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং তারপরে গৌরবময় যে অধ্যায় শুরু হয়, সেই সময়কারের একটা অত্যন্ত একটা কর্তৃত্বকারী একটা তত্ত্বে রূপান্তরিত হয় এই উদারনীতিবাদ, যা পরবর্তীকালে কি হয়, সাংবিধানিকতা, আইনের শাসন এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র এবং ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তিগত অধিকারের এবং পরবর্তীকালে পুঁজিবাদের একটি অন্যতম তত্ত্বে রূপান্তরিত হয়। প্রত্যেকটার মিনিং রয়েছে, প্রত্যেকটা মিনিং জানলে আরেকটু বিষয়টা ইজি হবে। কনস্টিটিউশনালিজম বলতে কি বোঝায় বলতে পারবে অনন্যা? কাকে বলে কনস্টিটিউশনালিজম? কনস্টিটিউশন মানে সংবিধান। এই সংবিধান মোতাবেক যখন কোনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় তখন তাকে আমরা কনস্টিটিউশনালিজম বলি। তাহলে সংবিধান মেনে চলা মানে আইন মেনে চলা। যখনই কোনো রাষ্ট্র আইন মেনে চলবে তার মানে কেউ সেখানে নিশ্চয় আইনের ঊর্ধ্বে কাউকে জায়গা দেওয়া হবে না। রুল অফ ল সেটাই বলে। রুল অফ ল বলে যে ইচ অ্যান্ড এভরি পার্সন শুড বি আন্ডার দি ল। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই না আইন মেনে চলবে, আইনের মধ্যে থেকে কাজ করবে। তাহলে সাংবিধানিকতা বা আইনের শাসন। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আধুনিক দিনে আমাদের সরকারকে আমরা সরাসরি গিয়ে পরিচালনা করতে পারি না, আমরা আমাদের প্রতিনিধি পাঠাই, আমরা এমএলএ এমপি কে ইলেক্ট করি এবং তারা গিয়ে সরকারি কাজকর্ম পরিচালনা করে। এভাবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমাদের প্রত্যেকের যে গণতান্ত্রিক যে বৈশিষ্ট্য বা আমাদের যে উদারনৈতিক যে ভাবনা চিন্তা তার কিন্তু বাস্তব প্রয়োগ ঘটায়। যদি আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে সরকারি কাজকর্মে অংশগ্রহণ করি, তার মানে আমরা বলতে পারি যে আমাদের পলিটিক্যাল রাইট রয়েছে, পলিটিক্যাল লিবার্টি রয়েছে, আমরা আমাদের গভর্নমেন্ট নিজে চুজ করছি। তো এগুলো সব লিবারালিজম কনসেপ্টের বিভিন্ন প্রিন্সিপালস, যা আমরা আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করতে দেখব। আমাদের ভারতবর্ষে আমরা জানি যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি রয়েছে এবং এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বিভিন্ন ওয়েতে দেশে এস্টাবলিশড হয়। কখনো সেটা আমরা দেখব প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট লাইক ইউএসএ, এভাবে এস্টাবলিশড হতে পারে। আবার কখনো সেটা পার্লামেন্টারি ফর্মে এস্টাবলিশ হতে পারে, অর্থাৎ সংসদীয় ব্যবস্থার মাধ্যমে এস্টাবলিশ হতে পারে, যেমন আমাদের ভারতবর্ষে বা ইউকেতে পার্লামেন্টারি ফর্মে সেটাকে এস্টাবলিশ করা হয়েছে। আর ইন্ডিভিজুয়াল রাইটস, ইন্ডিভিজুয়াল লিবার্টি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সেটাকে বা ব্যক্তিগত অধিকার রয়েছে, সেটাকে এখানে সম্মান জানানো হয়। এবং এই সবের মধ্যে আরেকটি যেটা বিষয় আমি বলেছিলাম যে শুধু রাজনৈতিক দিক নেই, এর একটা অর্থনৈতিক দিক আছে এবং সেই অর্থনৈতিক দিকটা হচ্ছে ক্যাপিটালিজম।
পুঁজিবাদী ভাবনা চিন্তা, ব্যবসায়িক শ্রেণীকে সুবিধে করে দেওয়া, এটাও কিন্তু আমরা এই লিবারালিজম কনসেপ্টের মধ্য দিয়েই দেখতে পাবো। যখনই আমরা অর্থনৈতিক দিকটাকে ফোকাস করবো, আমরা দেখবো খুব সহজে এখানে কিন্তু ক্যাপিটালিজমের একটা সুযোগ করে দেওয়া হচ্ছে, ক্যাপিটালিজমকে এন্টার করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখবো পরবর্তীকালে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এর পরবর্তী ধাপটাই ছিল ক্যাপিটালিজম। আজকে আমরা যে ইউএসএ বা ব্রিটেনের মতো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখি, তারা কিন্তু সবাই এখন ক্যাপিটালিজম কন্ডিশনে চলছে। নাও নিউ লিবারালিজম অন দ্য আদার হ্যান্ড emerged in the late 20th century as a formulations of classical liberal principles। তাহলে এর সূচনাটা হয়েছে কিন্তু ক্লাসিক্যাল লিবারাল প্রিন্সিপালস এর উপর বেস করে, especially in response to the crisis of the welfare state and the perceived influences of state intervention। বিশেষত জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা এবং সেই সঙ্গে যে রাষ্ট্রের যে কোনো ক্ষেত্রে ব্যক্তির বিষয়ে ইন্টারফিয়ারেন্স, ব্যক্তির কোনো কাজকর্মে বাধা দেওয়া, এই সবের বিষয়গুলোর যদি আমরা দেখি, তাহলে সেখানে লিবারালিজম কনসেপ্টের সঙ্গে কিন্তু নিউ লিবারালিজমের অনেক ফারাক আছে। এবং সেই ফারাকগুলোর মধ্য দিয়েই কিন্তু নিউ লিবারালিজম তার যে একটা স্বকীয় ধারা রয়েছে, তার যে নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, সেটা কিন্তু দেখাতে পেরেছে। কারণ বেসিক্যালি লিবারালিজম আর নিউ লিবারালিজম তো একই কনসেপ্ট, তাহলে কোথাও গিয়ে একটা ফারাক আছে। সেই ফারাকগুলো, প্রধান প্রধান ফারাকের জায়গাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে লিবারালিজম নিউ লিবারালিজম হয়তো একই ভাবনা চিন্তা সাপোর্ট করে, দুজনেই লিবারাল কনসেপ্টকে সাপোর্ট করে, বাট তাদের মধ্যে প্রধান ফারাক আছে। এবং সেই ফারাকগুলো কখনো আমরা দেখবো সেটা ওয়েলফেয়ারিজমের মধ্য দিয়ে, বা কখনো সেটা আমরা দেখবো যে ইনফ্লুয়েন্সিস ইন ভেরিয়াস পার্ট লাইক স্টেটের ইন্টারভেনশন, এগুলোর সঙ্গে কানেক্টেড। নাও এই দুই ধরনের প্রিন্সিপ, দুই ধরনের অ্যাপ্রোচ বলো বা দুই ধরনের যে থিওরি বলো, সেই থিওরিগুলোর দুটোর আলাদা আলাদা ডিভিশন রয়েছে। এবং সেই দুটো আলাদা ডিভিশন বোঝার জন্য আমাদের দুটোকেই ভালো করে জানতে হবে। স্পেশালি লিবারালিজম ফোকাস অন দ্য ইন্ডিভিজুয়াল লিবার্টি, যেখানে কিন্তু আমরা দেখবো লিমিটেড গভর্নমেন্টকে সাপোর্ট করলেও, whereas নিউ লিবারালিজম এমফাসাইজ মার্কেট ওরিয়েন্টেড রিফর্মস and privatizations and the minimization of state responsibility in the economic and social life। তাহলে যেখানে বলছে লিবারালিজম কি করে, সেখানে ইন্ডিভিজুয়াল লিবার্টির উপর জোর দেয় এবং রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ তাকে যতটা সম্ভব মিনিমাম করার চেষ্টা করে। সেখানে কিন্তু নিউ লিবারালিজম ওইসবের দিকে ফোকাস করে না। নিউ লিবারালিজম বলে যে যা হবে সব মার্কেট ওরিয়েন্টেড হবে, এবং সরকারের ভর্তুকি, সরকারি ক্ষেত্র, এগুলোকে তুলে দাও, সব প্রাইভেট সেক্টর করে দাও, যাতে মানুষ প্রাইভেট পরিষেবাগুলো গ্রহণ করে। এবং এখানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল লাইফ দুটোতেই স্টেটের যে রেসপন্সিবিলিটি, তাকে মিনিমাম করে দাও। তার কোনো রকম সরকার কোনো জায়গা আর নিয়ন্ত্রণ করবে না, সব প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়া হবে। না, মার্কেট ক্যান ডিসাইড কি হুইচ ইজ রাইট, হুইচ ইজ রং, হুইচ ইজ মানে কোনটার কি প্রাইস, সব মার্কেট ঠিক করবে। দিস নোট প্রোভাইডস অ্যান এক্সস্টিভ, স্ট্রাকচার্ড অ্যান্ড conceptually rigorous analysis of liberalism and neoliberalism suited for graduate level political science। আচ্ছা চলো নেক্সট পয়েন্ট, আমরা সেটার উপর ফোকাস করব। নাও লিবারালিজমের বেসিক বিষয়ে ঢুকবো, লিবারালিজম কাকে বলে এবং লিবারালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো আমি আগেই বলেছিলাম যে এই তিনটেরই কিছু রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক রয়েছে, স্পেশালি এই দুটোর, আমরা যেহেতু দুটোই পড়ছি। যদি আমরা লিবারালিজম কনসেপ্টের ক্লাসিক্যাল কনসেপ্টটাকে খুঁজি, ক্লাসিক্যাল কনসেপ্টের মূল বক্তব্য হচ্ছে, যদি আমরা সংকীর্ণ অর্থে বলি, দ্য ভয়েস অফ ফ্রি লাইফ। তাহলে কেউ কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করবে না, এটার উপর লিবারালিজম জোর দেয়। প্রত্যেকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, স্বাধীনভাবে প্রত্যেকটা কাজ করার, মুক্ত চিন্তা ভাবনা রাখার তার সুযোগ রয়েছে, তার সেই সুযোগটাকে গুরুত্ব দেওয়া। এবং সেই সঙ্গে সরকার চেষ্টা করবে যাতে প্রতিনিধি নির্বাচন তারা জনগণ করতে পারে, ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়, অর্থাৎ একটা জায়গায় নিয়ন্ত্রিত না থাকে ক্ষমতা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ যতটা সম্ভব কম হবে মানুষের ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পরিসরে। এবং এভাবে একটা
এমন আইনের শাসন প্রতিষ্ঠা করবে যেখানে কেউ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করবে না। তার মানে এখানে ইন্ডিভিজুয়াল লিবার্টির সঙ্গে সঙ্গে হিউম্যান রেশনালিটি, লিমিটেড গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রুল অফ ল এর কনসেপ্টকে গুরুত্ব দেওয়া হয়। দ্য টার্ম কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড লিবার, যার অর্থ হচ্ছে ফ্রি। এই যে বলছিলাম লিবার শব্দের উৎপত্তি ল্যাটিন ওয়ার্ড থেকে, যেখান থেকে লিবার্টি শব্দটা এসেছে। এই লিবারের অর্থ হচ্ছে ফ্রি বা মুক্ত। লিবারালিজম আর্গু দ্যাট হিউম্যান বিং আর ফ্রি অ্যান্ড ইকুয়াল বাই নেচার। বাই ডিফল্ট আমরা ফ্রি এবং সকলে সমান, যার ফলে পলিটিক্যাল ইনস্টিটিউশন মাস্ট প্রোটেক্ট দেয়ার রাইটস অ্যান্ড ফ্রিডম। তো তার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠানটা কি জন্য তৈরি হচ্ছে? রাষ্ট্র প্রতিষ্ঠান কি নেচারের এগেনস্টে গিয়ে কাজ করবে না, নেচারের যে ভাবনা চিন্তা, সেই নেচারের ভাবনা চিন্তাকে সেখানে আগলে রাখা হবে। তো অবশ্যই তার মানে আমাদের যে ফ্রি থাকা এটাকে গুরুত্ব দেবে, তার মানে আমাদের ফ্রিডমকে গুরুত্ব দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে সমান সেই সমানের বিষয়টাকেও গুরুত্ব দেবে, আমাদের ইকুয়াল রাইটসকে এখানে মান্যতা দেওয়া হবে। তো এটাই হচ্ছে লিবারালিজমের বেসিক ফোকাস। এক্ষেত্রে অন্যতম যারা সাপোর্ট করেছেন এই ভাবনা চিন্তাকে বা প্রধান প্রবক্তা যারা ছিলেন তারা হচ্ছেন জন লক। আমি আগেই বলছিলাম টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট বইয়ে তিনি প্রথম ন্যাচুরাল রাইটস এর সঙ্গে সঙ্গে ফ্রি লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তির কনসেপ্ট তাকে গুরুত্ব দেওয়া হয়। এই যে আমি বলেছিলাম না যে দুটো ধরনের ভাবনা চিন্তা আছে, এখন এই দুটো হচ্ছে পলিটিক্যাল দিক, আর যখন ব্যক্তিগত সম্পত্তির কথা বললাম এটা কিন্তু পলিটিক্যাল বিষয় না, এটা হচ্ছে ইকোনমিক্যাল দিক। তার মানে আমরা বুঝতে পারছি যে লিবার্টির ক্ষেত্রে পলিটিক্যাল দিকের মধ্যে রয়েছে ফ্রি ভয়েস, ফ্রি লাইফ, রুল অফ ল। অন্যদিকে ইকোনমিক্যাল দিকের মধ্যে রয়েছে প্রাইভেট প্রপার্টি মান্যতা দেওয়া। কোনো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করতে চায় তার সেই ব্যক্তিগত উদ্যোগকে সাপোর্ট করা, অর্থাৎ নিয়ম কানুন সহজ করা, ব্যবসা বাণিজ্য করার যে নিয়ম সেগুলোকে ইজি করে দেওয়া, এইগুলো সেখানে ফলো হবে। এবং সব থেকে বড় কথা এখানে সম্পত্তির অধিকারের জন্য বিভিন্ন যে নিয়ম কানুন থাকবে সেই নিয়ম কানুনটা সম্পত্তির যারা মালিক সেই মালিকের ফরে থাকবে। অন্যদিকে জন স্টুয়ার্ট মিল তিনি লিবার্টি ইজ দ্য ফ্রিডম টু পারসিউ ওয়ানস ওন গুড ইন ওয়ানস ওন ওয়ে, নিজের সুবিধে মতো নিজের মতো করে সেটাকে পরিচালিত করা, অ্যাজ লং অ্যাজ ওয়ান ডাজ নট হার্ম আদার্স, যতক্ষণ অব্দি না অন্যের কোনো রকম ডিস্টার্ব না করে ততক্ষণ অব্দি লিবার্টিকে তিনি সাপোর্ট করেছেন, যেন কোনোভাবেই কোনো অন্য ব্যক্তির কোনো অ্যাক্টিভিটিতে সে কোনো রকম ইন্টারফেয়ার না করে, কোনো রকম হার্ম না করে। এভাবে তিনি লিবার্টিকে ভেবেছেন বা ফ্রিডমকে ভেবেছেন। ইসায়া বার্লিন আরেকজন প্রবক্তা, যিনি বলছেন লিবারালিজম ইজ বেসড অন দ্য ডিফেন্স অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম এগেনস্ট আরবিট্রারি পাওয়ার। আরবিট্রারি পাওয়ার কার হয়? সরকারের হয়। সরকার যাতে কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিসরে কোনো রকম ইন্টারফেয়ার না করে, কোনো রকম খবরদারি না করে, তো সেটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখানে প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে ইসায়া বার্লিনের বক্তব্য। এই বিভিন্ন প্রবক্তাদের বক্তব্য থ্রু দিয়ে আমরা এটা বলতে পারি যে লিবারালিজম ইজ অ্যান আইডিওলজি ক্যাম্পেইনিং পার্সোনাল অটোনমি, ফ্রিডম অফ থট, ইকোনমিক ইনিশিয়েটিভস অ্যাজ ওয়েল অ্যাজ লিগাল ইকুয়ালিটি। আমরা আইনি ভাবে সবাইকে সমান মনে করা, অর্থনৈতিক ভাবে ইনিশিয়েটিভ নেওয়া এবং সেই ইনিশিয়েটিভকে সাপোর্ট করা, পার্সোনাল প্রপার্টিকে সাপোর্ট করা, এবং প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতাকে এখানে সম্মান জানানো। তো এটাই হচ্ছে লিবারালিজমের প্রধান দিক। আমরা যদি লিবারালিজমের ইভলিউশন দেখি তাহলে দেখতে পাবো প্রথম এটার সূচনা হচ্ছে অ্যানসিয়েন্ট গ্রিক ন্যাশনালিজম কনসেপ্টে, অর্থাৎ সক্রেটিস অ্যারিস্টটলের কনসেপ্টে। পরবর্তীকালে রোমান আইনে সিসেরো এবং আরো যারা সেই সময় প্রবক্তা ছিলেন, পলিবিয়াস, তারা হচ্ছে এটা নিয়ে আলোচনা করেছেন।
পরবর্তীকালে থমাস অ্যাকুইনাস, মার্সিলিও পাদুয়া, এরা সবাই খ্রিস্টান হিউম্যানিজম ছিলেন। তারা এই লিবারালিজমের ফাউন্ডেশন তৈরি করতে হেল্প করেন এবং পরবর্তীকালে রেনেসাঁর সময় এই লিবারালিজমের কনসেপ্টের একটা স্থায়ী বেস তৈরি হয়। সূচনাটা কিন্তু একদম সেই বিফোর ক্রাইস্ট টাইম থেকে শুরু হয়েছে, অ্যানসিয়েন্ট গ্রিস থেকে শুরু হয়েছে। 17 to 18 সেঞ্চুরি যে সময়কাল, যে যখন এনলাইনমেন্ট শুরু হচ্ছে, জ্ঞানদীপ্তির যুগ শুরু হচ্ছে, স্পেশালি ইংল্যান্ড, ফ্রান্স এই অঞ্চলগুলোতে, সেই সময় একের পর এক যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, জন লক, মন্তেস্কু, অ্যাডাম স্মিথ, কান্ট, এরা প্রত্যেকে কিন্তু এই লিবারালিজমের সাপোর্টে বিভিন্ন লেখালেখি শুরু করলেন। আমরা এখানে অ্যাডাম স্মিথটা পুরোপুরি ইকোনমিক লিবারালিজমের কনসেপ্ট বলেছেন, যেটা আমি বলেছিলাম যে আর একটা দিক রয়েছে ইকোনমিক দিক। অন্যদিকে জন লক বা মন্তেস্কু এরা কিন্তু পুরোপুরি ফোকাস অন দ্য পলিটিক্যাল লিবারালিজম। জন লকের কথা একটু আগে বলেছি যে তিনি ন্যাচুরাল রাইটস, প্রাইভেট প্রপার্টি, সোশ্যাল কন্ট্রাক্ট, কনস্টিটিউশনালিজম, রুল অফ ল এগুলোকে সাপোর্ট করছেন। মন্তেস্কু আর একটা অন্য ধরনের কথা বলছেন। মন্তেস্কু বলছেন যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া উচিত। সেপারেশন অফ পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না, বা শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। প্রত্যেকটা বিভাগ ইন্ডিভিজুয়ালি তাদের দায়িত্ব পালন করবে। যেখানে দায়িত্ব পালন করতে তারা বিফল হবে, সঙ্গে সঙ্গে কিন্তু অন্য যে বিভাগ রয়েছে সেই বিভাগ থেকে তাকে কিন্তু সমালোচনা করা হবে। এই যে তিনজনেই ইন্ডিভিজুয়াল নিজের অধিকার বা নিজের ক্ষমতা প্রয়োগ করবে, তার ফলে তাদের তিনজনের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে, একটা ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে, যার ফলে প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে বেস্টটা দিতে চাইবেন। এবং এভাবেই লিবারালিজমের সঠিক পথ তৈরি হতে পারে, এটাই মন্তেস্কু চেয়েছিলেন। আর অ্যাডাম স্মিথ বলছেন যে ইকোনমিক লিবারালিজম থাকা উচিত মার্কেট ওরিয়েন্টেড, ফ্রি মার্কেট থাকা উচিত, যেখানে কোনো ব্যক্তিগত স্তরের কোনো প্রাইভেট যদি কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে চায় কোনো ব্যক্তি, তাহলে সেই ব্যক্তিগত উদ্যোগকে রাষ্ট্রীয় সহায়তা দেওয়া উচিত। অ্যান্ড সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির জন্য ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে নিয়ম কানুন, তাতেও যতটা সম্ভব ইকুয়াল প্রসেস ফলো করা উচিত। আর ইমানুয়েল কান্ট তিনি বলছেন মোরাল অটোনমি অ্যান্ড রেশনালিটির কথা, অর্থাৎ তিনি লিবারালিজমের কনসেপ্টটার সঙ্গে মানুষের এথিক্যাল দিকটাকে জুড়ে দিয়েছেন। তিনি বলছেন মোরাল অটোনমি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান আদার অটোনমি। প্রত্যেকটা মানুষ যদি নিজের মোরালি তারা যদি অটোনমি না ভাবতে শুরু করে, যে তারা নিজেদের ইন্ডিভিজুয়াল লিবার্টিকে যদি তারা মান্যতা না দেয়, তাহলে কিন্তু তারা সেই স্ট্যাটাসটা এনজয় করবে না, যেটা কিনা একটা লিবারেল কান্ট্রিতে করা উচিত। এই 17-18 সেঞ্চুরির পরবর্তীকালে 19 সেঞ্চুরি এলো, এবং যে 19 সেঞ্চুরিতে আমরা দেখবো ইংল্যান্ডের শিল্প বিপ্লব, এবং সেই শিল্প বিপ্লবে একটা সঠিক দিশা পেল এই লিবারালিজম কনসেপ্ট। কারণ এবার শুরু হচ্ছে ইকোনমিক্যাল লিবারালিজমের বাড়বাড়ন্তের সময়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ব্যবসা বাণিজ্যের এতটাই বিস্তার করলো যে নিজের দেশের শিল্প বিক্রি করার পরেও অতিরিক্ত দ্রব্য পড়ে থাকছে। এই এক্সট্রা যে উৎপাদিত দ্রব্য পড়ে থাকছে কোথায় বিক্রি করবে? তার জন্য তার প্রয়োজন হলো মার্কেট। এবার দেশের অভ্যন্তর থেকে সেই মার্কেট অন্য রাষ্ট্রেও ছড়াতে শুরু করলো। প্রথমে এ কান্ট্রি, তারপরে বি কান্ট্রি, তারপরে সি, ডি, এরকম করে বাড়তেই থাকলো। বিভিন্ন কান্ট্রিতে এই ব্যবসা বাণিজ্য স্প্রেড হতে শুরু করলো। এই ব্যবসা বাণিজ্য স্প্রেড হওয়ার ক্ষেত্রে আমরা দেখব দুটো গুরুত্বপূর্ণ দিক কাজ করেছিল। একটা তো দেশের আভ্যন্তরীণ নিয়ম কানুন, যেটা আমি আগেই বলেছিলাম যে শিথিল করে দেওয়া হয়েছে যাতে ফ্রি ইকোনমি তৈরি হতে পারে, ফ্রি ইকোনমিক একটা সেক্টর তৈরি হতে পারে। অন্য দিক দিয়ে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকে সরকারি স্তরে বিভিন্ন রকম সাপোর্ট করা হচ্ছিল, কোথাও লোন দিয়ে বা কোথাও তাদেরকে উদ্যোগ, সরকারি সাহায্যে তাদের উদ্যোগকে সাপোর্ট করে, যার ফলে এই ব্যবসা বাণিজ্যের যে স্প্রেড করা গোটা বিশ্বে সেটা কিন্তু অনেক দ্রুত হলো। এই সময় যে প্রধান প্রধান বিষয়গুলো আমরা লিবারালিজম কনসেপ্টের মধ্যে জুড়তে দেখব, নাম্বার 1
রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এখানে পপুলার হয়ে উঠলো, কারণ একটা দেশে যদি রাজা বা এরকম কোনো একজন কর্তৃত্ববাদী পার্সন থাকেন, কোনো একজন স্বৈরতান্ত্রিক শাসক থাকেন, তাকে গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে তাকে ইনফ্লুয়েন্স করা মুশকিল। কিন্তু যদি দেশে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ক্ষমতায় যাওয়া যায় এবং সেখানে জনগণকে যদি বোঝা যায় যে তোমাদের ফ্রিডমটা ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়াল লিবার্টি ইম্পর্টেন্ট, তাহলে তাদেরকে কিন্তু সহজেই এই লিবারাল কনসেপ্টের মাধ্যমে তাদেরকে মোটিভেট করা সম্ভব। তো সেই জন্য এখানে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির গুরুত্ব মানুষের মধ্যে বোঝানো হলো এবং এটা লিবারাল কনসেপ্ট চেষ্টা করলো স্প্রেড করতে। ফিউডাল প্রিভিলেজ, যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল আগে, যে বিভিন্ন জমি যোদ্ধার মহাজন তারা তাদের জমিতে জমিহীন কৃষকদের দিয়ে কাজ করাতো এবং খুব নামমাত্র একটা পয়সা দিত, সেই ফিউডাল ব্যবস্থাটা পুরো ভেঙে পড়ে। এক্সপ্যানশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস, আগে বলছিলাম যে ব্যক্তিগত অধিকারের উপর জোর দেওয়া হয়, যেটা অবশ্যই লিবারালিজমকে আরো বেশি পপুলার করে তোলে। এবং বিগিনিং অফ মার্কেট ক্যাপিটালিজম, ব্যবসায়িক শ্রেণীকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে, তাদের আইন কানুন শিথিল করে দেওয়ার মধ্য দিয়ে ব্যবসায়িক শ্রেণী একটা নতুন সূচনা ঘটলো। প্রথমে এই ব্যবসায়িক শ্রেণী মধ্যবিত্ত হিসেবেই তৈরি হয়েছিল, অর্থাৎ মধ্যবিত্ত ব্যবসায়িক শ্রেণী সমাজে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করলো। আর এই মধ্যবিত্ত শ্রেণী আস্তে আস্তে আরো তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে করতে তৈরি হলো ক্যাপিটালিজম, যেখানে এই মধ্যবিত্ত শ্রেণী আর মধ্যবিত্ত থাকলো না, দে উইল বিকাম আ রিচ পিপল। এই 19th সেঞ্চুরির অন্যতম যারা থিঙ্কার ছিলেন তাদের মধ্যে বেনথাম, জন স্টুয়ার্ট মিল, জেরেমি বেনথাম, জন স্টুয়ার্ট মিল, টকভিল অ্যানাদার পারসন, যিনি স্পেশালি গণতন্ত্রের উপর ফোকাস করেছেন, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির উপর জোর দিয়েছেন। আস্তে আস্তে লিবারালিজম যখন স্প্রেড করছে, শুরু হচ্ছে 20th সেঞ্চুরি বা লেট 20th সেঞ্চুরি, এই সময় ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট তৈরি হলো, অর্থাৎ মডার্ন লিবারালিজমের কনসেপ্ট তৈরি হলো। তাহলে এইবার যে আমরা 20th সেঞ্চুরিতে এই যে এন্টার করলাম, 19th সেঞ্চুরি পার করলাম, এইখান থেকে শুরু হচ্ছে মডার্ন লিবারালিজম। তাহলে আমরা বলতে পারি যে মডার্ন লিবারালিজমের আগের পোর্শন পর্যন্ত, মানে সেই বিফোর ক্রাইস্ট টু 19th সেঞ্চুরি যে লিবারালিজম আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে কি ক্লাসিক্যাল লিবারালিজম। আর 20th সেঞ্চুরি থেকে আমরা যে লিবারালিজমের কনসেপ্ট দেখছি তা হচ্ছে মডার্ন লিবারালিজম, যে কিনা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে। সে বলে যে সবকিছুকে সরকার নিয়ন্ত্রণহীন করবে না, এডুকেশন, হেলথ, এরকম কিছু সেক্টর থাকবে যেগুলোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকা উচিত, এগুলোকে প্রাইভেট করা উচিত নয়। এছাড়াও সোশ্যাল লিবারালিজমের উপর জোর দেওয়া হয়, শুধুমাত্র অর্থনৈতিক বা রাজনৈতিক উদারনীতিবাদ নয়, সামাজিক উদারনীতিবাদের উপর জোর দেওয়া হয়। সামাজিক বিভিন্ন সমস্যা সেই সময় ছিল, যেমন কোথাও আমরা দেখবো যে বর্ণ প্রথা ছিল, যে ব্ল্যাক পার্সন, হোয়াইট পার্সন, এই যে কনসেপ্ট, শ্বেতাঙ্গরা কৃষ্ণবর্ণের মানুষদের উপর অত্যাচার করতে, এইগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হতে থাকলো। এগুলো সোশ্যাল বিভিন্ন ইস্যুস যেগুলো সামনে উঠে এলো। নারীদের গুরুত্ব আগে ছিল না, সেই নারীদের গুরুত্ব এবার তৈরি হতে শুরু করলো এবং এই সময় থেকে আমরা দেখবো ফেমিনিজম প্রচুর পপুলার হয়ে ওঠে, নারীবাদী ভাবনা চিন্তা। থার্ড জেন্ডারদের ইকুয়াল রাইট দেওয়ার কনসেপ্ট তৈরি হলো, যেটাও সোশ্যাল একটা ইস্যু। এইভাবে সোসাইটির মধ্যে যেসব সমস্যাগুলো ছিল, যেখানে সোসাইটির মধ্যে কোনো কোনো পার্টিকুলার ফিল্ডকে গুরুত্ব কম দেওয়া হতো, সেটাকে কিন্তু আস্তে আস্তে রিমুভ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সমাজের অন্যান্য শ্রেণীর সমান জায়গায় বসানো হচ্ছে। এভাবে আমরা দেখব যে সোশ্যাল লিবারালিজম উইল গেট মোর প্রায়োরিটি বিফোর দ্য 20th সেঞ্চুরি। এর আগে 19th সেঞ্চুরি পর্যন্ত যে ক্লাসিক্যাল লিবারালিজম ছিল, তাতে সোশ্যাল লিবারালিজমের বিশেষ গুরুত্ব ছিল না, কিন্তু from 20th century in the modern liberalism, the social liberalism will get more priority than the previous one.
আর নাও কমিটমেন্ট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি, এটার একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ প্রত্যেককে সমান সুযোগ দেওয়া, অর্থাৎ কে গরিব লোক কে বড় লোক এসব দেখা না দেখা, উইদাউট সর্ট অফ এনি কোয়ালিফিকেশন, everyone will get equal status, equal opportunity in the society. And the state intervention in the economy, এখানে আমরা দেখব কেইন্স একজন ইকোনমিস্ট ছিলেন, সেই কেইন্সের যে ইকোনমিক কনসেপ্ট তাকে আমরা বলি কেইনসিয়ানিজম। সো সেই কেইনসিয়ানিজমের কনসেপ্টকে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হলো, অর্থাৎ ইন্টারভেনশন, স্টেট ইন্টারভেনশন ইন দ্য ইকোনমি। পুরোপুরি আগে কি বলেছিল, ক্লাসিক্যাল লিবারালিজম বলেছিল পুরোপুরি মার্কেট ওরিয়েন্টেড ইকোনমি হবে, এখানে বলছে না, কিছু কিছু ক্ষেত্রে স্টেটের ইন্টারভেনশন থাকবে। কারণ যদি তদারকি না করা হয় নিয়ম নীতি রাখার পরে, তাহলে সে তদারকি না করলে কিন্তু সেটা আস্তে আস্তে গুরুত্ব হারিয়ে ফেলবে। তাই তদারকি করতে হবে, সরকারকে মধ্যে মধ্যে চেক করতে হবে। অর্থাৎ হতে পারে শেয়ার মার্কেট ছেড়ে দিয়েছে, কিন্তু শেয়ার মার্কেটের নিয়ম নীতি বানিয়ে দেয় কে? সেবি। সেবির মতো সংস্থা থাকতে হবে যারা এগুলোকে মনিটরিং করবে, না হলে করাপশন তৈরি হতে পারে। So thus liberalism evolved from minimal state classical liberalism to welfare state modern liberalism. এখনই বলছিলাম যে কি করে এটা 19th century to 20th century এটাকে পুরো জাম্প করছে from classical liberalism to modern liberalism. তাহলে এই ক্লাসিক্যাল টু মডার্ন লিবারালিজমের যে জার্নি, এটা ক্লিয়ার অনন্যা? দুটোর মধ্যে ডিফারেন্ট করতে পারবে? বলো একটা ডিফারেন্ট বলো দুটোর মধ্যে, ক্লাসিক্যাল লিবারালিজম আর মডার্ন লিবারালিজমের ডিফারেন্স বলো, যা বুঝলে তাই বলো। বলো। স্যার বলছি, এক মিনিট ভাবতে দিন। স্যার বুঝেছি, ওয়েলফেয়ার স্টেটের এটা বলতে পারো একদমই তাই, যে আগে ক্লাসিক্যাল লিবারালিজমে আমরা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট ছিল না, কিন্তু মডার্ন লিবারালিজমে আমরা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টকে এন্টার করতে দেখছি। আগে বলা হয়েছিল পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করবে, মানে সরকারের কোনো ইন্টারফারেন্স থাকবে না, সরকার পুরোপুরি গভর্নমেন্ট লেস একটা কন্ডিশন হবে। এখানে বলছে না, গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকবে আংশিক, আংশিকভাবে গভর্নমেন্ট এখানে ইকোনমিক্যাল সেক্টরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যেমন এডুকেশন সেক্টর, এটা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করবে, হেলথ সরকার নিয়ন্ত্রণ করবে, কারণ এইগুলো যদি আমি প্রাইভেট করে দিই পুরো, তাহলে কি হবে? আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশনে প্রাইভেট স্কুলগুলো ভালো না গভর্নমেন্ট স্কুল বেটার? স্যার প্রাইভেট। আর প্রাইভেটের খরচা বেশি না গভর্নমেন্টের খরচা বেশি? প্রাইভেটের। তাহলে তাহলে সাধারণ মানুষ, যারা একটা খেটে খাওয়া মানুষ, যার পক্ষে টাকা পয়সা নেই, সে তাহলে কি এডুকেশন তার বাচ্চাকে দিতে পারবে? না স্যার। তাই জন্য বলছে মডার্ন লিবারালিজম বলছে না, আমরা কিছু ক্ষেত্র আছে যেগুলোতে সরকারের ইন্টারফারেন্স থাকা উচিত, সরকার সেগুলোকে নিয়ন্ত্রণ করবে। এগুলোতে পুরোপুরি প্রাইভেট দিলে, যদি এডুকেশন ঠিকভাবে আমি সোসাইটির সব সেক্টরকে না দিতে পারি ইকুয়ালি, তাহলে আমার এই লিবারালিজমের থাকার কি দরকার? লিবার্টি মানে কি? লিবার্টি মানে এনি কাইন্ড অফ লিবার্টি, তো এডুকেশনাল লিবার্টি অলসো ইনক্লুডেড ইন দিস। তো যদি রিচ পিপলরাই শুধু শিক্ষিত হয় আর যারা পুয়ার পিপল তারা শিক্ষিত না হয়, তাহলে লিবার্টির কানেকশন থাকছে না। তো তাই যদি লিবার্টি কমপ্লিটলি প্রোভাইড করতে হয়, তো দেয়ার শুড বি আ পার্টিকুলার সেক্টর হুইচ কন্ট্রোল বাই দি গভর্নমেন্ট, এবং সেটা অবশ্যই হেলথের মতো বিষয়। কারণ হেলথ যদি পুরো প্রাইভেট করে দিই, তাহলে কি হবে? তাহলে মানুষজন চিকিৎসা বিনা চিকিৎসায় মারা যাবে, যারা গরিব মানুষ। একইভাবে এডুকেশনের ক্ষেত্রেও তাই, যেরকম দেখছিলাম। তাই এই ক্ষেত্রগুলোকে সরকার নিয়ন্ত্রণ করা উচিত। চলে আসতে পারে আমরা ইন্ডিভিজুয়ালিজম কনসেপ্টের ওপর। কোর প্রিন্সিপাল যদি আমরা লিবারালিজমে দেখি, তাহলে অন্যতম হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ ব্যক্তির ওপর জোর দেওয়া। তাহলে ব্যক্তি হচ্ছে লিবারালিজম কনসেপ্টের মূল উপপাদ্য বিষয়। এখানে সমাজের প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়াল গুরুত্ব দেওয়া হয়। তাই জন্য এখানে যখন ভোটাধিকারের কনসেপ্টের মধ্যে ঢোকে, তখন বলে না যে পরিবার থেকে একটা ভোট দেবে, বলে প্রত্যেকটা মানুষের একটা করে ভোট থাকবে। Individuals are the basic units of the society and their rights must be respected. যেহেতু সমাজের একক কি, সমাজ তৈরি হচ্ছে কি নিয়ে, একজন এরকম মানুষ নিয়ে, তাহলে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল রাইটস কে, ইন্ডিভিজুয়াল লিবার্টিকে এখানে গুরুত্ব দিতে হবে।
So society is seen as an aggregations of individuals rather than the collective entity of the independent interest. তো এখানে কালেকটিভ ইন্টারেস্টের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টকে। নাও ফ্রিডম, লিবারালিজম অ্যাডভোকেটস ফ্রিডম of speech, freedom of religion, freedom of associations, freedom of own property, and freedom to trade and contract. So যেহেতু লিবারালিজমের প্রধান ক্ষেত্র হচ্ছে ফ্রিডম, তাই ফ্রিডমের সেক্টর যেগুলো হয় বেসিক্যালি freedom of speech, expression, beliefs, faiths, freedom of religious lives, religious oaths, religious worship, religious culture, religious practice, all should be provided freely. As well as association তৈরি করা, বিভিন্ন রকম অর্গানাইজেশন তৈরি করা, তার ফ্রিডম থাকতে হবে। ব্যক্তিগত প্রপার্টির ফ্রিডম থাকতে হবে। অ্যান্ড যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, যে কোনো পেশা গ্রহণ করা, বিভিন্ন রকম কন্ট্রাক্ট করা, চুক্তি করা, এগুলোরও ফ্রিডম থাকতে হবে। সো দ্যাটস ওয়াই ফ্রিডম কে এখানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিকজ লিবার্টির কনসেপ্টের, লিবারালিজম কনসেপ্টের সূচনাই হচ্ছে ফ্রিডম দিয়ে, লিবার্টি দিয়ে। না, ইন্ডিভিজুয়ালসকে এখানে গুরুত্ব দেওয়ার পেছনে কারণ কি হচ্ছে, বলছে ইন্ডিভিজুয়ালস আর ক্যাপাবল রেশনাল থট এন্ড দাস ক্যাপাবল অফ গভর্নিং দেমসেলভস। যেহেতু প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব যুক্তিবাদী ভাবনা চিন্তা রয়েছে, তাই তারা নিজেদেরকে পরিচালনা করতে পারে এবং তার জন্য তাদের এই নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেওয়া উচিত। যেমন ইকুয়ালিটির ওপর গুরুত্ব দেওয়া উচিত, লাইক লিগাল ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর লয়ের কনসেপ্ট, আইনের চোখে সবাই সমান। পলিটিক্যাল ইকুয়ালিটি, যাতে ওয়ান পার্সন ওয়ান ভোটের কনসেপ্টকে গুরুত্ব দেওয়া যায়, সকলের সমান ভোটাধিকার থাকে। যাতে লিবারালিজম ডাজ নট নেসেসারিলি অ্যাডভোকেটেড ইকোনমিক ইকুয়ালিটি, সবসময় যে ইকোনমিক ইকুয়ালিটিকে জোর দেবে এরকম নয়, যার যেরকম ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি রয়েছে সে সেরকম ইকোনমিক্যালি নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবে। and concept of social concept and social contact এর ক্ষেত্রে বলছে গভর্নমেন্ট অথরিটি ইজ লেজিটিমেটলি অনলি ইফ ইট ইজ বেসড অন দ্য কনসেন্ট অফ দ্য গভর্ন। তাহলে একমাত্র তখনই সরকার অথরিটি এনজয় করবে, সরকারের হাতে কর্তৃত্ব থাকবে, যখন সরকারকে মানুষজন মানবে যে হ্যাঁ এই অথরিটিকে আমি ক্ষমতা দিচ্ছি। সরকারকে ক্ষমতা যতক্ষণ দেবে ততক্ষণই সরকার আমাদের উপর খবরদারি করবে। সরকার যদি ক্ষমতা না দেয় তাহলে সরকারের পক্ষে ক্ষমতা আমাদের উপর প্রয়োগ করার কোনো অধিকার থাকবে না। অর্থাৎ এখানে কিন্তু গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত রাখার এবং জনগণ যে সার্বভৌম ক্ষমতা বা সরকারের ক্ষমতার উৎস, সেটাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ লিমিটেড গভর্নমেন্ট, যেটা আমি আগেই বলেছিলাম যে সরকার যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আমরা সেই সরকারকে স্যাক করে দিতে পারবো, সেই সরকারকে রিমুভ করে দিতে পারবো। সরকারকে লিমিটেড রাখার বিভিন্ন পদ্ধতি রাখা হলো, সংবিধান তার অন্যতম, সংবিধান মেনেই কাজ করতে হবে সরকারকে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ থাকতে হবে, একে অন্যের কাজের মধ্যে ইন্টারফেয়ার করবে না, কারোর ওপর নাক গলাবে না। আইনের শাসন থাকতে হবে, সরকারের যতই অথরিটি থাকুক তারা সবাই আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের মধ্যে থেকেই কাজ করবে। অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, প্রত্যেকটা ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসকে প্রোটেক্ট করা হচ্ছে সরকারের কাজ। তাই কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসে কোনো রকম হ্যাম্পারিজম হলে সেটা সরকারের দায়িত্ব হচ্ছে তার কৈফিয়ত দেওয়া যে তারা এটা কেন করলো, আর যদি তারা সেটা করে থাকে তাহলে সেটাকে তাদের ঠিক করা, যে এটা করা ঠিক হয়নি, উইল চেঞ্জ দ্য প্রসেস, আমরা আবার রাইট প্রোভাইড করার ব্যবস্থা করছি যদি কারো রাইট ভায়োলেটেড হয়ে থাকে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে লিমিটেড গভর্নমেন্টের সুযোগ করে দেওয়া হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রোটেকশন অফ প্রাইভেট প্রপার্টি, সবসময় ব্যক্তিগত সম্পত্তিকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত সম্পত্তিকে রাখার ব্যবস্থা করা। তো এই হচ্ছে আমাদের লিবারালিজমের প্রধান প্রধান বৈশিষ্ট্য বা দিকগুলো। এরপরে আমরা ভেরিয়েন্স অফ লিবারালিজম, অর্থাৎ লিবারালিজমের বিভিন্ন যে ধারাগুলো রয়েছে বা বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন রয়েছে, সেই ক্লাসিফিকেশনগুলো দেখবো। আমি আগেই বলেছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল লিবারালিজম, একটা হচ্ছে মডার্ন লিবারালিজম, একটা হচ্ছে নিও লিবারালিজম। সো উই হ্যাভ ফোকাসড অন দিস টু মেনলি, বাট ক্লাসিক্যাল লিবারালিজম আমাদের বাই ডিফল্ট পড়তে হবে, তো অ্যাকচুয়ালি তিনটে দিয়েও কোশ্চেন দিয়ে দিতে পারে। সো ক্লাসিক্যাল লিবারালিজমের টাইম আমি আগেই বলেছি, যেহেতু অ্যানসিয়েন্ট টাইমে তো শুরুই হয়েছে, বা 17 to 19 সেঞ্চুরি পর্যন্ত হচ্ছে এর জার্নি। এর জার্নিটা শেষ হচ্ছে 19তে গিয়ে। 20th সেঞ্চুরি থেকে শুরু হচ্ছে মডার্ন লিবারালিজম। তো
তো 17 to 19 সেঞ্চুরি যে ক্লাসিক্যাল লিবারালিজমের কনসেপ্ট, সেগুলোর মধ্যে যেগুলো ছিল অলরেডি আমরা পড়লাম একটু আগে। একটা হচ্ছে মিনিমাল স্টেটের কনসেপ্ট, অর্থাৎ সরকার এখানে ওয়াচম্যানের কাজ করবে, ওয়াচ ডগের কাজ করবে, কোন রকম ইন্টারফারেন্স না করে জনগণের রাইট লিবার্টিকে প্রোটেক্ট করার বাতাবরণ তৈরি করবে। সেকেন্ড ওয়ান, লেজি ফেয়ার ইকোনমিক্স, অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি এখানে গুরুত্ব দেওয়া হবে। থার্ড ওয়ান, নেগেটিভ লিবার্টি, অর্থাৎ ফ্রিডম ফ্রম ইন্টারফারেন্স, কারোর ব্যক্তিগত পরিসরে যেন সরকার কোনো রকম ইন্টারফারেন্স না করে তার উপর জোর দেওয়া। আর স্ট্রিক্ট প্রোটেকশন অফ প্রাইভেট প্রপার্টি অ্যান্ড প্রপার্টি রাইটস, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তিকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত সম্পত্তি রক্ষার জন্য বা যাবতীয় রুলস রেগুলেশন তৈরি করা। এই ক্লাসিক্যাল লিবারালিজমের অন্যতম থিঙ্কার ছিলেন জন লক, যিনি স্পেশালি পার্সোনাল লিবার্টির উপর গুরুত্ব দেন, অ্যাডাম স্মিথ, যিনি স্পেশালি focus on economical laissez-faire concept, and Herbert Spencer basically focus on the rights of the people. Next one, 20th century, 19th century late portion এবং 20th century যে সময়কাল, সেখানে আমরা মডার্ন লিবারালিজমের কনসেপ্ট পাবো। এই সময়ে পজিটিভ লিবার্টি পপুলার হয়, অর্থাৎ ফ্রিডম টু ডেভেলপমেন্ট পোটেনশিয়াল। আগেরটাই নেগেটিভ লিবার্টি ছিল, এটা পজিটিভ লিবার্টি। ওয়েলফেয়ার স্টেটের গুরুত্ব চলে আসে, সোশ্যাল জাস্টিসের গুরুত্ব দেওয়া হয়, সামাজিক যে লিবার্টি তার উপর গুরুত্ব দেওয়া হয়, সোশ্যাল ফ্রিডমের উপর গুরুত্ব দেওয়া হয়। স্টেট ইন্টারভেনশন টু কারেক্ট মার্কেট ফেলিয়ার্স, তো সরকারি উদ্যোগে মার্কেট ফেলিয়ার্স বা মার্কেটের কিছু কিছু ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়। অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সকলকে সমান সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। মানে সোশ্যালটাও লিখেছি, সোশ্যাল ফ্রিডম। নেক্সট ওয়ান, টি থিঙ্কার্স কারা ছিলেন? পিএইচ গ্রিন, হবহাউস অ্যান্ড জন মেইনার্ড কেইন্স। ইনি ইকোনমিক্স লিবার্টির উপর বেশি জোর দিয়েছেন। নাও সোশ্যাল লিবারালিজম। সোশ্যাল লিবারালিজম হচ্ছে কম্বাইন্স অফ লিবার্টি উইথ মডার্ন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। ওই যে লিবারালিজমের মধ্যে সোশ্যাল ফ্রিডম ওয়েলফেয়ার কনসেপ্ট অ্যাড হলো, এটাকেই সোশ্যাল লিবারালিজম বলা হয়। তাই বলছে কম্বাইন অফ লিবার্টি অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন সোশ্যাল ওয়েলফেয়ার। দ্যাট মিনস লিবার্টির সঙ্গে এখানে মডার্ন লিবারালিজমের মিক্সচার হয়েছে, দিয়েই তৈরি হয়েছে সোশ্যাল লিবারালিজম। নেক্সট হচ্ছে এই লিবারালিজমের যারা প্রধান প্রবক্তা ছিলেন, জন লক অন্যতম, যাকে ফাদার অফ লিবারালিজম বলা হয়। এছাড়াও থিওরি অফ ন্যাচুরাল রাইটস এর কনসেপ্টে তিনি উদ্গাতা, অর্থাৎ ন্যাচুরাল রাইটস কি বলে, সকলে ইকুয়াল, সকলে সমান রাইট রয়েছে, তো ওই জন্য সরকারের উচিত সকলের সমান অধিকারকে গুরুত্ব দেওয়া। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি তিনি উদ্গাতা, এবং একই সঙ্গে গভর্নমেন্ট এক্সিস্ট টু প্রোটেক্ট লাইফ, লিবার্টি অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার্টি, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডাম স্মিথ অন্য একজন প্রবক্তা, যিনি বেসিক্যালি ইকোনমিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখেছেন পুরো বিষয়কে, তাকে আমরা ফাদার অফ মডার্ন ক্যাপিটালিজম বলি। কনসেপ্ট অফ ইনভিজিবল হ্যান্ড কনসেপ্টকে তিনি ইউজ করছেন। ইনভিজিবল হ্যান্ড কার? মার্কেটের ইনভিজিবল হ্যান্ড সবকিছু নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে না, এই বিষয়কে তিনি গুরুত্ব দেন। ফ্রি মার্কেট ইকোনমি হলেই না মার্কেট নিজে নিজেই কোনো কিছু সিদ্ধান্ত নেবে। নাও জন স্টুয়ার্ট মিল, হাম প্রিন্সিপলস, লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, ডিফেন্স অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, মোস্ট ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, অর্থাৎ ভোটিং ব্যবস্থা জনগণ তার প্রতিনিধি পাঠানোর মধ্য দিয়ে করবে, সেটার উপর জোর দেন। নাও জন রলস, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস অ্যান্ড ভেইল অফ ইগনোরেন্স এর কনসেপ্টের উদ্গাতা। জাস্টিস অ্যাজ ফেয়ারনেস মানে হচ্ছে, রলস বলছে আমাদের সমাজে আমরা কেউ স্বার্থহীন ব্যক্তি নয়, তাই তো? সবাই আমরা স্বার্থপর। তো স্বার্থপর মানুষকে যদি
দায়িত্ব দেওয়া হয় যে কোনো কিছুকে বন্টন করো, কোনো কিছুকে ডিস্ট্রিবিউশন করো, তাহলে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে কি করবে? সেই ডিস্ট্রিবিউশনে সে নিজের বা নিজের পরিবারের বা নিজের পার্টিকুলার কমিউনিটির গুরুত্বকে বেশি দেবে। মানে ধরো তোমাকে বন্ধুরা সবাই মিলে পিকনিক করছে, যেখানে তোমার ভাই রয়েছে এবং তোমার ভাই খাসির মাংস খেতে খুব ভালো লাগে, পিকনিকে খাসির মাংসই হয়েছে, তো তোমাকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া হয়েছে। তুমি তোমার ভাইকে বেশি দেবে না সবারই মতো সমান দেবে? স্যার সবাইকে সমান দেব। শিওর? আচ্ছা, কেউ ওটাকে মনিটরিং করছে না বা কেউ বলবে না যে তুই এক পিস ওকে কেন বেশি দিলি, এটা কেউ দেখবে না, তাহলে ইউ হ্যাভ দ্য রাইটস, তুমি সেখানে যা করবে তাই সবাই মানবে, তাহলেও বেশি দেবে না? নাকি এখনো ইকুয়ালি দেবে? বেশি। আচ্ছা চলো আরো ইজি করে দিচ্ছি, ধরো একটা কেক, কেক খেতে নিশ্চয়ই ভালোবাসো, এই যে ডিসেম্বর মাস আসছে, কেক নিশ্চয়ই খাওয়া হবে, তো কেক একটা হ্যাঁ তোমাকে স্যার। দেয়া হলো, তো তুমি কেক খেতে খুব ভালোবাসো, 4 বন্ধু আছো, কেক ভাগ করার দায়িত্ব তোমার হাতেই পড়েছে, তুমি 4 জনকে ভাগ করে দেবে, তো বাকিরা খুব একটা কেক ভালোবাসে না, তুমি জানো, দিলে খাবে আর কি, না খেলে মানে দুর্দান্ত কিছু ভালোবাসে না, বাট তুমি খুবই ভালোবাসো, এরকম যদি হয় যে সারাদিন তোমাকে কেক দেওয়া হবে, তুমি সারাদিন কেক খেয়ে থেকে যাবে, এই লেভেলের ভালোবাসো, তুমি কেক ভাগ করার সময় নিজের ভাগ বেশি রাখবে না বাকিদের মতো সমান রাখবে? স্যার সমান রাখবো। হে ভগবান! আচ্ছা আমি হলে তো সমান রাখবো না, আমি একটু বেশি ভাগ রাখবো, আমি মোটামুটি এতটা নিজের ভাগে রাখবো, তারপরে বাকি ওই 3 জনকে সমান ভাগ করবো, ওদেরকে সমান একদম সমান ভাগ করে দেবো, আর নিজেরটা এটা রাখবো, কারণ স্বার্থপর মানুষজন এটাই করে থাকে। তুমি বলছো করো না, তাহলে তুমি হচ্ছে স্বার্থহীন মানুষ, আমি ভাই এটা করব, আমি নিজের ভাগে এটা রেখে দেবো, এটা আমি তখন করব যখন আমি আমার ভাগটা যাতে বেশি হয় এটা ভেবে নিয়ে করছি, কিন্তু যদি আমি কেকটাকে ভাগ করার ক্ষেত্রে এটা নাই জানতে পারি বা এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই যে এই ভাগ করার পরে ওই ভাগটা কোন ভাগটা কার ঘাড়ে পড়বে, তাহলে আমি যতই কেক ভালোবাসি, যতই হাতে আমার ক্ষমতা থাকুক, আমি সেই কেক ভাগ করার সময় কি করব, যদি নিজের স্বার্থে 1%ও কম না হতে হয়, কিরকম করে ভাগ করব? স্যার ইকুয়ালি ভাগ করবো। কেন? না, যাতে যে তো জানতে ভাগটাই পারছি না পড়ুক, যে কোনটা পাবো। যে হ্যাঁ। ভাগটাই পড়ুক তাতে যেন আমার ভাগে কম না পড়ে। হ্যাঁ স্যার। আমি যদি 25% করে ভাগ করি তাহলেই একমাত্র কোনোটাতেই বেশি হচ্ছে না, কিন্তু যদি আমি ভুল করেও একটাতে 30% করে দিলাম আর দেখা গেল সেই ভাগটা আমি পেলাম না, তাহলে আমি অন্য ভাগগুলো পেলাম, তাহলে 30% যদি এইটার মধ্যে থাকে আর বাকি তাহলে 70% বাকি তিনটাতে আছে, তাহলে সেটাই নিশ্চয়ই কম আছে 30%-এর, তাহলে আমার ভাগটা আমি করলাম ঠিকই, কিন্তু সেই ভাগটা আমি পেলাম না, কারণ আমি জানতামই না এটা কার ভাগে পড়বে। তাহলে আমি যদি এই ইনফরমেশনটা আমার থাকতো, তাহলে কিন্তু আমি এইভাবেই ভাগ করতাম। তাহলে এটাই বলছে ভেইল অফ ইগনোরেন্স, অর্থাৎ এখানে তোমাকে তোমার জাস্টিস তখনই ফেয়ারনেস হবে যখন তুমি না জানবে যে এই জাস্টিসটা, যে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে সেই পরিষেবাটা তুমি কোন জায়গায় পড়বে। তোমার যদি এটা না জানা থাকে তাহলে তুমি কিন্তু সমান ভাগে ভাগ করবে, এটা চরম স্বার্থপর মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয় সেও তাই করবে, কারণ সে কি করবে, সে চাইবে, এখানে আমি তো বলবো যত স্বার্থপর লোক তাকে এই দায়িত্ব দাও, তাহলে আরো ভালো করে এই ভাগটা করবে, কারণ সে তো কোনোভাবে 1%ও নিজের কম চাইবে না, আর যখনই সে না চাইবে ততক্ষণই সে সমান ভাগে ভাগ করবে। তো দিস ইজ দ্য ওয়ে, এটাই জন রস বোঝাতে চাইছেন, জাস্টিস দিতে চাইলে এইভাবে করো যে তাদেরকে ইনফর্ম করো না যে তারা কোন সেক্টর থেকে বিলং করে বা কোন সেক্টরটা তার আন্ডারে, অ্যান্ড কমিটমেন্ট, ইকুয়ালিটি, অপরচুনিটি, সবাইকে সমান সুযোগ দাও, তাহলে একমাত্র জাস্টিস দেওয়া সম্ভব হবে। যদিও এই কনসেপ্টের সঙ্গে অমর্ত্য সেনের কনসেপ্টের আবার ফারাক আছে, অমর্ত্য সেন আবার বলছে যে তুমি ব্যবস্থা সবই করে রেখেছো, কিন্তু তুমি ক্যাপাবিলিটি যদি না প্রোভাইড করো তাহলে আবার সবাই জাস্টিস পাবে না। যেমন যেমন ধরো আমি তোমাকে একটা, ধরো কোনো একটা কাউকে, দুই ভাই বোন আছে, দুই ভাই বোন না, দুটো দুটো ফ্যামিলি দুটো দুর্দান্ত ছেলে মেয়ে রয়েছে, তারা খুব ভালো পড়াশোনা করে, তাদের সরকার ঠিক করলো যে এদেরকে ল্যাপটপ দেওয়া হবে যাতে ওরা আরো ভালো করে পড়াশোনা করতে পারে,
তাহলে ল্যাপটপ দেওয়ার পরে কি পড়াশোনা আরো ভালো হওয়া উচিত তো নাকি? না সিনেমা টিনেমা দেখবে যে পড়াশোনা লাটে উঠে যাবে? দুজনকে যদি ল্যাপটপ দিই আমি, যারা ভালো পড়াশোনা করছে, মানে সরকার দিলাম, আমি দিলাম না, তাহলে স্বাভাবিকভাবেই ল্যাপটপের ব্যবহার করে সে আরো ভালো করে পড়াশোনা করবে, এটাই তো কাম্য নাকি? কি জন্য দেওয়া হয়েছে ল্যাপটপটা? পড়াশোনা করার জন্য। হ্যাঁ স্যার। কিন্তু একজনের বাড়িতে ইন্টারনেট নেই, ইলেকট্রিসিটিও নেই, আর একজনের বাড়িতে ইন্টারনেট ইলেকট্রিসিটি সব আছে। তাহলে আমি দিয়ে দিলাম সরকারি স্কিমে ল্যাপটপ, কিন্তু দেখলাম না আর কার ক্যাপাবিলিটি রয়েছে টু ইউজ দিস। একজন ল্যাপটপ চালাতে জানে, আর একজন ল্যাপটপ চালাতে জানেই না, কম্পিউটার কি বোঝেই না। তাহলে সেই দুজনকে কম্পিউটার দিয়ে আমি যদি এক্সপেক্ট করি যে জাস্টিস দিয়ে ফেললাম, বাহ দেখেছো আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি, তাহলে কি আমি সেই স্যাটিসফ্যাকশনের জায়গায় যাওয়া উচিত আমার? তাহলে আমার কি করা উচিত? আমার ক্যাপাবিলিটি দেওয়া উচিত। ক্যাপাবিলিটি যদি দিই, তারপরে আমি যদি এইসব ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের উপর ফোকাস দিই, দ্যাট ইজ ওকে। এটা অমর্ত্য সেনের কনসেপ্ট। তো অমর্ত্য সেন কিন্তু ওই জন্য এই যে মিড ডে মিলের কনসেপ্ট, আগে কি হতো, স্কুল তো ফ্রিতে ছিল, স্কুলে তো পড়াশোনা ফ্রিতেই হতো, কিন্তু বাচ্চারা স্কুলে যেত, গরিব লোকের বাচ্চারা, কারণ দেখা যেত গরিব লোকের বাচ্চাদের বাড়িতে রান্নাই হতো দুপুর দুটোয়। তো যে বাচ্চাটা যদি সকাল 10টায় স্কুলে চলে যেত, সে না খেয়ে স্কুলে যেত। তো তার স্বাভাবিকভাবে একটা 5 বছর 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, তাকে তার মা বাবা কোনোভাবেই না খেয়ে স্কুলে সেন্ড করবে না। আর সকালবেলা থেকে বান্ধবকে 12টা পর্যন্ত তার বাবা কাজ না করে টাকা আনলে রান্না হবে না। তাই স্বাভাবিকভাবে দুপুর দুটোয় যেহেতু রান্না হবে, তাই তাকে স্কুলে সেন্ড করা যাবে না, তাই তাকে বাড়িতে থাকতে হতো। সে স্কুলে ফ্রিতে পড়ালেও স্কুলে যেত না। তাই অমর্ত্য সেন বললেন ওদেরকে তাহলে স্কুলে মিড ডে মিল দাও, তাহলে দেখো স্কুলের অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে। এবং স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যালি দেখা গেলো একদম তাই। সবাইকে আমি ফ্রিতে স্কুল করলেই হবে না, স্কুলে যাওয়ার মতো বাতাবরণও তৈরি করে দিতে হবে, এবং এই ক্যাপাবিলিটি প্রোভাইড করেই একমাত্র জাস্টিস দেওয়া সম্ভব। দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দি জন রলস অ্যান্ড দ্য অমর্ত্য সেন। যাই হোক, আমাদের এখন অমর্ত্য সেন পড়তে হবে না, জন রলস পড়লেই হবে। চলে আসবো লিবারালিজম ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। আজকের দিনে দাঁড়িয়ে লিবারালিজম কি আছে? আজকের দিনে দাঁড়িয়ে লিবারালিজম হচ্ছে ডেমোক্রেটিক গভর্নেন্সকে সাপোর্ট করে, হিউম্যান রাইটস মুভমেন্টকে সাপোর্ট করে, কনস্টিটিউশনাল ডিজাইনকে করে, গ্লোবাল ক্যাপিটালিজম, যে গ্লোবাল ক্যাপিটালিজমের কথা বলছিলাম, যে নিজের দেশের উৎপাদিত দ্রব্য আরো 10টা দেশে বিক্রি করছে, তো মাল্টি ন্যাশনাল কোম্পানি উইল বি দেয়ার, যারা এই কাজকর্ম করছে। অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রাইভেসি ডিবেটস, অর্থাৎ ব্যক্তিগত যে প্রাইভেসি রাখার যে সুযোগ, সেটাকেও এখানে কিন্তু প্রোভাইড করা হয়। এর কিছু খারাপ দিকও রয়েছে, যেমন পপুলিজম, কমিউনিটিজম, আইডেন্টিটি পলিটিক্স অ্যান্ড ইকোলজিক্যাল ক্রাইসিস। এই চ্যালেঞ্জেস গুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে অবশ্যই লিবারালিজম উইল বি দ্য বেস্ট ফর্ম অফ দ্য পলিটিক্যাল মেকানিজম। নাও দ্য ক্রিটিসিজম অফ লিবারালিজম। তো ক্রিটিসিজম কি কি আছে, কি কি সমালোচনা করা হয়েছে, এই এতক্ষণ ধরে যা পড়লাম, তোমার কি মনে হলো? লিবারালিজমের খারাপ দিক কিছু রয়েছে, না সবটাই ভালো? না, স্যার ভালোই তো লাগলো। মানে ব্যবসায়িক শ্রেণীকে সুবিধা করে দিচ্ছে, বলছে হ্যাঁ। মার্কেট ঠিক করবে প্রত্যেকটা ব্যক্তির বিষয়কে, এটা তোমার ভালো লেগেছে? এখানে কি গরিব মানুষের কোনো কথা বলা হচ্ছে? পুর পিপলের কোনো সুবিধার কথা বলা না। হচ্ছে? এটাই তো খারাপ দিক। এবং সব থেকে বড় কথা, এখানে ইনইকুয়ালিটি তৈরি হয়তো যদি আমি শুধুমাত্র প্রাইভেট কোম্পানিগুলোকে সুবিধা দিচ্ছি, যাতে তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রাইভেট সেক্টর তৈরি করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে আমি ইনইকুয়ালিটিকে প্রমোট করছি। তো আমি কই গরিব মানুষকে তো সাপোর্ট করছি না, আমি কই যে টিউশন পড়াই, বা যে স্কুলে চাকরি করে, বা যে হচ্ছে যার মিষ্টির দোকান আছে, সেই সব ব্যবসায়িক শ্রেণীকে সাপোর্ট করছি, কিন্তু অন্য পেশায় থাকা মানুষকে সাপোর্ট করছি না। ব্যবসা বাণিজ্য ছাড়াও তো সমাজে অনেক পেশা আছে, তাকে তো আমি সাপোর্ট করছি না। সো যার ফলে একটা ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে, ফ্রি মার্কেট ক্যাপিটালিজম তৈরি করার সুযোগ করে দিচ্ছে। লিবারালিজম ইগনোর সোশ্যাল বন্ডস, ইন্ডিভিজুয়ালিজমকে গুরুত্ব দিতে গিয়ে সোশ্যাল যে ইন্টারেস্ট, সেটাকে এখানে পুরোপুরি ডিনাই করা হয়।
অ্যাটমিস্টিক ভিউ অফ সোসাইটি, অর্থাৎ এখানে সোসাইটির প্রত্যেকটা মানুষকে ছোট ছোট অংশে ভাগ করে ভাবা হয়, সামগ্রিকভাবে সমাজকে চিন্তা করা হয় না, সমাজের সামগ্রিক উৎকর্ষতার ভাবনা চিন্তা এখানে নেই। Communities argue that individuals are embedded in social relations, not isolated sector, isolated actors, অর্থাৎ এখানে প্রত্যেকটা ব্যক্তি আলাদা কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে সামাজিক একটা রূপ, সমাজের সবাইকে নিয়ে সমাজ থাকে, কোনো একজন ব্যক্তিকে নিয়ে সমাজ তৈরি হয় না, তাই সবাইকে এখানে গুরুত্ব না দিয়ে একটা ভুল করে দিয়েছে। এক্সেসিভ র্যাশনালিজম, বড্ড বেশি যুক্তিবাদী, খুব বেশি যুক্তিতে গুরুত্ব দিতে গিয়ে ইমোশনস, ট্র্যাডিশনস, কালচার এগুলোকে এখানে ডিটাচ হয়ে গেছে এখান থেকে। অ্যান্ড ইম্পেরিয়ালিজমের সুযোগ করে দিচ্ছে, সাম্রাজ্যবাদের সুযোগ করে দিচ্ছে। হিস্টোরিক্যালি আমরা যদি দেখি, এই যে যখন থেকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলো তখন থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বিভিন্ন রাষ্ট্র অন্য রাষ্ট্র ঔপনিবেশিক অথরিটি এস্টাবলিশ করলো বিটুইন 18th to 19th সেঞ্চুরি, এবং দুটো মহাযুদ্ধ আমরা দেখতে পেলাম, যার অন্যতম কারণ বলা হয় লিবারালিজমকে। তাহলে এটা অবশ্যই একটা রাষ্ট্রের জন্য খুব একটা ভালো বিষয় নয়। তাহলে এগুলোই হচ্ছে খারাপ দিক। আর এই খারাপ দিকের পরিবর্তন বা সংশোধন করার জন্য চলে এলো নতুন ভাবনা চিন্তা, দ্যাট ইজ নিও লিবারালিজম। তাহলে এই যেটা আমরা এখনই পড়লাম, লিবারালিজম, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন, এই পুরো বিষয়টা ভালো করে বুঝেছো, বাড়িতে ভালো করে পড়বে, পড়ে আজকে বিকালে হোক বা কালকে সকালে হোক পুরোটা লিখবে, লিখে আমাকে দেখাবে। কোনো কোয়ারিজ আছে এখান থেকে? না স্যার, তাহলে এটা আমাকে কবে দেবে? আজকে দেবে না কাল দেবে? আজকে দিয়ে দেবো। আবার পরীক্ষা কবে আছে? পরীক্ষা স্যার পিছিয়ে দিয়েছে, ডিসেম্বরের দিকে হবে বললো। আচ্ছা, তাহলে নিও লিবারালিজমটা কালকে তো সানডে, সকালে তো হবে না, কালকে দুপুর 3টে পড়তে পারবে? হ্যাঁ স্যার। রিমাইন্ডার দিয়ে রাখো, ভুলে যেও না। আচ্ছা, তাহলে কালকে দুপুর 3টে আমি করে দেবো। 3টে হলে আড়াইটে করো, আড়াইটে আমি আসবো, রামকৃষ্ণ মিশনের ক্লাস নিয়ে এসে পড়াবো, আড়াইটের সময় পড়াবো, ঠিক আছে? ঠিক আছে। তখন এই নিও লিবারালিজমটা পড়িয়ে দেবো, কারণ যা পড়ালাম এটা মাথার মধ্যে হ্যাং করে যাবে, এটা যদি এখন এবার এটা পড়ে। শেষের দিকে ওই ডিভিশন করা আছে, ঠিক আছে? আমাকে আজকে বিকালের মধ্যে দেখিয়ে দাও, তাহলে আমিও বুঝতে পারবো কতটা কি বুঝতে পারলে। যদি কোথাও কনফিউশন থাকে আমাকে কালকে আবার বলবে। এমনি বুঝতে পেরেছো তো লিবারালিজমের কনসেপ্টটা? হ্যাঁ স্যার। চল, আর গ্রুপ সির ফর্ম ফিল আপ করলে? না স্যার, এখনো